হোয়াট অ্যাকোনাইট? ইটস এ ডেঞ্জারাস স্লো পয়জিং, রুদ্র। রুদ্র মিস্টার জামানের কথায় সাজ জানিয়ে বলে ওঠে। জি স্যার, আসলে যে খুন করেছে সে ভীষণ চালাকি করেছে। ইচ্ছে করেই এমন একটা বিষ ব্যবহার করেছে যা ময়না তদন্তে ধরা পড়ার চান্সেস খুবই কম। যিনি পোস্টমর্টেম করবেন তিনি মাত্র একটা লক্ষণ দেখেই বুঝতে পারবেন অ্যাকোনাইটের উপস্থিতি। তবে যদি তা ধরতে না পারেন তবে কখনোই বোঝা যাবে না ভিকটিমের মৃত্যুর কারণ বিষক্রিয়া। বাট এক্ষেত্রে আমাদের লাক ভালো, তাই আমরা বিষের প্রেজেন্স বুঝতে পেরেছি। অ্যাকোনাইট শরীরে প্রবেশের 2 থেকে 6 ঘন্টার মধ্যে ভিকটিমের মৃত্যু হয়। সেই হিসেবে বৃষ্টি ক্রাইম স্পটে পৌঁছানোর অনেক আগে বিষ প্রবেশ করেছিল মিস্টার আরমান আহমেদের শরীরে। আর ভিকটিমের বুকে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তাতেও যে হাতের ছাপ পাওয়া গেছে তা বৃষ্টির নয়। তার চেয়েও বড় কথা, মিটার আরমানের পরিবারের কেউ এখানে থাকেন না, সকলেই থাকেন খুলনাতে। এখানে ওনার সাথে শুধু ওনার স্ত্রী থাকতেন। তবে এ অবধি ওনার স্ত্রীর কোনো হদিস আমরা পাইনি। এমনকি ও বাড়িতে ওনার স্ত্রীর কোনো চিহ্ন ছিল না, একটা ছবি অবধি না। এটা তো কাকতালীয় না স্যার? আমার মন বলছে ওনার স্ত্রীর সন্ধান পেলেই এই মৃত্যুর আসল কিনারা মিলবে। তবে সেসব পরের কথা। এখন গুরুত্বপূর্ণ কথা হলো বৃষ্টি নিরপরাধ। মিস্টার জামান সব কথা শুনে উঠে দাঁড়ালেন। বৃষ্টিকে একবার দেখে নিয়ে রুদ্রকে হালকা হেসে বললেন। বৃষ্টিকে ছেড়ে দাও রুদ্র। রুদ্র মিস্টার জামানের কথায় হেসে মাথা নাড়ল। বৃষ্টির দিকে তাকিয়ে তার দিকে নিজের এক হাত বাড়িতে বলে উঠল। কংগ্রেস ডক্টর, ইউ আর ফ্রি নাও। বৃষ্টি যেন সবটাই স্বপ্ন মনে হচ্ছে। তার সামনে এত দ্রুত সবকিছু ঘটে যাচ্ছে যে সে বুঝতেই পারছে না কোনটা বাস্তবতা আর কোনটা কল্পনা। তবুও রুদ্রের বাড়ানো হাতটা আঁকড়ে ধরে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হালকা কণ্ঠে রুদ্রের চোখের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করে উঠল। এটা সত্যি? আমাকে সত্যিই ছেড়ে দেওয়া হচ্ছে? রুদ্র চোখের পলক ফেলে সায় জানাতেই বৃষ্টির চেহারা উজ্জ্বল হয়ে উঠল। এতক্ষণ মুখে ফুটে থাকা ভয়ের রেশটা কেটে গিয়ে আনন্দের তৃপ্তির আভা ছড়িয়ে পড়ে সর্বত্র। রুদ্রর হাতে হাত রেখে নির্ভয়ে লকেপের বাইরে বেরিয়ে আসতে পরম শান্তিতে নিঃশ্বাস ফেলল সে। একদিনেই এই অন্ধকারের দম আটকে আসছিল তার। এখন আবার মুক্ত হয়ে শ্বাস নিতে পেরে খুশিতে মন নেচে উঠল তার। তাই খুশি চোটে আবার বৃষ্টি একটি আশ্চর্য ঘটনা ঘটিয়ে বসলো। দুহাতে রুদ্রের গলা আঁকড়ে তাকে জড়িয়ে ধরলো আনমনে। রুদ্র চমকালো, কিছুটা থমকালো, তবে অদ্ভুতভাবে বৃষ্টিকে নিজে থেকে ছাড়িয়ে নিল না, সরিয়ে দিল না। কেন তা হয়তো সেও জানে না। তবে কোনো এক অদৃশ্য বাধা তাকে বেঁধে দিল। অগত্যা বৃষ্টির বাহুডোরে আবদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে, নিষ্প্রিয়ভাবে, নীরব নিশ্চুপে। এটা পাবলিক প্লেস ডক্টর। আপনি যেভাবে আমায় ঝাপটে ধরে আছেন তা খুবই লজ্জাজনক। সবাই আমাদের দেখছে। রুদ্র ধীর আওয়াজ কানে যেতে তার থেকে সরে আসে বৃষ্টি। দুজনের মাঝে কিছুটা দূরত্ব সৃষ্টি করে আর চোখে একবার আশেপাশে সবার দিকে তাকিয়ে দেখতে পায়। সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু তারা দুজনেই। সকলেই নিজের নিজের কাজ ফেলে হাঁ করে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে আর মিটিমিটি হাসছে। সবার ভাব এমন যেন ফ্রিতে কোনো মুভির রোমান্টিক সিন দেখেছে। আজব লোকজন। বৃষ্টি বিরক্ত হয়। বিরক্ত আর জড়তা নিয়ে রুদ্রর দিকে তাকাতেই রুদ্র তাকে চোখের ইশারায় শান্ত হতে বলে। রুদ্রর কথা অনুযায়ী নিজেকে খানিকটা সামলে নেয় বৃষ্টি। এলোমেলো শাড়ির কুচিগুলোতে দু একবার হাত চালিয়ে তাদের সামনে নিয়ে দক্ষ হাতে ঠিক করে নেয় ভাঁজ নষ্ট হয়ে যাওয়া শাড়ির আঁচলটাও। এরপর রুদ্রর দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে। ধন্যবাদ অফিসার, আবার আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আজ আপনি যা করলেন তার প্রতিদান আমি কখনো দিতে পারবো না। আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। বৃষ্টির কথা শুনে রুদ্রও হেসে ওঠে। দু ঠোঁটের কিনারে উপচে পড়া হাসি রেখে সে বলে ওঠে। কেউ একজন বলেছিল রোগীর চিকিৎসা করাটা তার কর্তব্য, তাই এর জন্য তাকে ধন্যবাদ দেবার প্রয়োজন নেই। তো সেই হিসেবে তো নিরপরাধকে বাঁচানো আর আসল দোষীকে চিহ্নিত করা একজন পুলিশ অফিসার হিসেবে আমারও কর্তব্য, তাই নয় কি? তবে এর জন্য আমাকে ধন্যবাদ দেওয়ারও তো কোনো প্রয়োজনীয়তা নেই ডক্টর। আর বাকি রইল ঋণ শোধের কথা। তো তাহলে বলতে হয় সময় আসলে সে ঋণ নিজেই শোধ হবার উপায় দেখিয়ে দিবে, আপনা আপনি শোধ হয়ে যাবে। ততদিন না হয় থাকলে নি একটু ঋণী।
খুব ক্ষতি হয়ে যাবে কি? বৃষ্টি এবার ঠোঁট এলিয়ে বিস্তর হেসে দুপাশে মাথা তুলিয়ে না বলে ওঠে। তারপর হাতে থাকা রূপালী রঙের হাত ঘড়িটাই সময় দেখে নিয়ে ঠোঁট উল্টে রুদ্রর দিকে তাকায়। রাত 9টা বেজে গেছে। তাদের হোস্টেলের গেট বন্ধ করে দেয় সন্ধ্যা 7টার মাঝে। এখন তাই হোস্টেলে ঢুকতে পারবে না সে কোনোভাবে। এখন এত রাতে সে কোথায় থাকবে, কোথায় যাবে? কথাগুলো ভাবতেই বৃষ্টির মাথায় জট পাকতে শুরু করে একরাশ চিন্তা। বৃষ্টির চিন্তিত মুখশ্রী দেখে রুদ্র খানিকটা চিন্তায় পড়ে যায়। তারপর কিছু একটা আন্দাজ করে সে বলে ওঠে, আহ, আপনি চাইলে আমার বাড়িতে আজ থাকতে পারেন ডক্টর। না মানে যদি আপনি চান। বৃষ্টির কথা শুনে বৃষ্টির সরু চোখে তার দিকে তাকায়। সেই দৃষ্টির চোখে পড়তেই রুদ্র কিছুটা ইতস্তত বোধ করে মাথা নামিয়ে নেয়। ডান হাতে মাথা খানিকটা চুলকে নিয়ে আমতা আমতা করে বলে, আহ, ওভাবে তাকানোর কিছু নেই। আমার আমার বাড়িতে আমার বাবা আছে। আপনাকে তিনি মেয়ের মতোই আপ্যায়ন করবেন। তাছাড়া এত রাতে আপনার হোস্টেলে ঢুকতে পারবেন বলে মনে হয় না, তাই বললাম। এখন আপনার যদি অন্য কোথাও যাবার উপায় থাকে তো আমাকে বলুন, আমি পৌঁছে দেব। বৃষ্টির দৃষ্টি এবার আবার নত হয়ে আসে। পরপর দুটো পলক ঝাপটে নিয়ে সে আবার চিন্তার রাজ্যে ডুব দেয়। এত রাতে তার অন্য কোনো ফ্রেন্ডের কাছে গিয়ে তাদের বিড়ম্বনায় ফেলার সাথে সাথে নিজেও বিড়ম্বনায় পড়ার কোনো মানে নেই। তাছাড়া তার অধিকাংশ বান্ধবীরাই হোস্টেলে, যে 2-4 জন বাইরে থাকে তার তো পরিবারের সাথে থাকে। সেখানে এত রাতে হুট করে গিয়ে কি বলবে সে? বলে দেবে সে একটা জেল কাটিয়ে তারপর ফিরছে? কথা শুনে তার কি নজরে দেখবে তাকে? হোস্টেলে যদিও বা যাও যেত, কিন্তু সেখানে এই একই প্রশ্নের টর্চারই হবে। তখন সে সত্যিটা বলে কে জানে সবাই কি ভাববে তার সম্পর্কে। আর সত্যটা যদি লুকিয়ে কারি কারি মিথ্যা কথা বলে তবে সে নিজে শান্তি পাবে না। সব দিক ভেবে চিন্তে বৃষ্টি রুদ্রর দিকে তাকিয়ে মিনমিনে আওয়াজে বলে ওঠে, আমি আপনাকে বিশ্বাস করি অফিসার। আশা রাখছি বিশ্বাসের অমর্যাদা করবেন না। বৃষ্টির আড়ালে রুদ্র ঠোঁট টিপে হাসে। এরপর মুখে গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে তুলে বলে ওঠে, আপনি কি বাই এনি চান্স আমাকে সন্দেহ করছেন ডক্টর? এত সন্দেহ থাকলে আপনাকে যেতে হবে না আমার সাথে। আপনি থাকুন। রুদ্রর কথাই বৃষ্টির চকিত দৃষ্টি মিলে তার দিকে তাকায়। থাকুন মানে? রুদ্র কি তাকে থানাতেই থাকতে বলছে নাকি? অসম্ভব। আরও একটা গোটা রাত থানাতে থাকলে সে সাফোকেশনেই মরে যাবে। ভাবনায় বৃষ্টি একটা শুকনো ঢোক গিলে হকচকিয়ে গিয়ে বলে ওঠে, না না, আমি সন্দেহ করে রাখলাম। আমি তো জানান দিলাম বরং যে আমি বিশ্বাস করি আপনাকে। আমি যাব তো আপনার সাথে, যাব। বোকা বোকা হেসে কথাগুলো বলতেই রুদ্র আর চোখে তাকে একবার দেখে নিয়ে আবার ঠোঁট টিপে হাসে। তারপর আবার চেহারাই ফুটিয়ে তোলে পূর্ববহৎ গাম্ভীর্য। তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আসুন, দেরি হয়ে যাচ্ছে। আপনার কেসের চক্করে আজ সারা দিন আমারও বাড়িতে ফেরা হয়নি। বাবা অপেক্ষা করছেন হয়তো। আসুন দ্রুত। রুদ্রের কথাই বৃষ্টি অপরাধী ভঙ্গিতে তাকায়। মুখ ছোট করে নামানো স্বরে বলে ওঠে, দুঃখিত, আমার জন্য আপনার সাথে আঙ্কেলেরও অনেক কষ্ট হলো। আমাকে ক্ষমা করবেন। রুদ্র এবার স্বাভাবিকভাবে বৃষ্টির দিকে তাকিয়ে তার চোখে চোখ রেখে হালকা হেসে বলে, আপনি অযথাই এমন গিল্টি ফিল করছেন ডক্টর। আমি মজা করলাম, তবে আপনি মজাও বোঝেন না দেখছি। আরে আমাদের প্রফেশনটাই এমন, কখন কোন কেসের জন্য ডাক পড়ে যায় তারও যেমন ঠিক নেই, তেমনই সেই কেসের জন্য কতদিন কত রাত বাড়ি না ফিরে থানা আর এদিক সেদিক ঘুরে প্রমাণ সংগ্রহ করতে হয় তারও ঠিক নেই। আর চিন্তা নেই, আঙ্কেল নিজেও একজন পুলিশ অফিসার ছিলেন, তাই ওনারও এসবে অভ্যেস আছে। তাই আপনি আর হাবিজাবি ভেবে সুস্থ মস্তিষ্ককে ব্যস্ত করবেন না। তার চেয়ে চলুন তো, বাড়ি চলুন, আসুন। রুদ্রর কথা শুনে বৃষ্টি কিছুটা ভরসা পেল। সে হালকা হেসে রুদ্রর সাথে তার পুলিশি জিপ গাড়িটার দিকে পা বাড়ালো। তারপর দুজনে মিলেই রওনা দিল নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে, রুদ্রর বাড়িতে। রাতে ঢাকা শহর ব্যস্ত, নগরীর প্রতিটি কোণা বরাবরের মতোই ব্যস্ত। সেই সাথে ব্যস্ততায় মগ্ন এই শহরতলির প্রতিটি মানুষ। নিজের নিজের পেশা মতো কেউ রিক্সা চালিয়ে কোনো ঘরমুখে যাত্রীকে পৌঁছে দিচ্ছে গন্তব্য, তো কেউ বা আবার রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করছে বেলুন, বাচ্চাদের খেলনা। অফিস ফেরত কর্মচারীরা নিজেদের অফিস আওয়ার শেষ করে ছুট লাগিয়েছে বাড়ির পথে। দিন শেষে প্রিয়জনের সাথে সাক্ষাৎই যেন এখন তাদের মূল লক্ষ্য।
ফুটপাতের কয়েকটা দোকানে মৃদু টিমটিমে আলো জ্বলছে। সে আলোয় দেখা যাচ্ছে হালকা আছে জ্বলন্ত জ্বলেই আগুনের শিখা, হয়তো চা বসানো হয়েছে। জানালার বন্ধ কাচের ভেতর দিয়ে আশপাশের এসব দৃশ্যপটই গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে বৃষ্টি। আধা ঘন্টা হলো তারা জ্যামে আটকে আছে। সিগন্যালের লাল বাতিটা সে যে জ্বালালো আর নেভারই নাম নিচ্ছে না। প্রথমটাই বৃষ্টি বেশ অনেকটা বিরক্ত হলো। এখন তার বিরক্ত ভাবটা আর নেই, বরং তার ভালো লাগছে। ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তায় বসে বসে প্রতিটা মানুষের জীবনে ভিন্ন ভিন্ন ব্যস্ততা অনুধাবন করতে পেরে তার ভীষণই ভালো লাগছে। বৃষ্টি ছোটবেলায় তার বাবার কাছে শুনেছিল, যদি কখনো বিরক্ত এসে মস্তিষ্কে দখল করে নেয়, তবে তুমি বিরক্তর ওপর দখল নেবে। যে জিনিসটার ওপর বিরক্ত আসবে সেই জিনিসটার উপরেই নিজের চিন্তার সমস্যাটা প্রতিফলিত করবে। দেখবে ধীরে ধীরে বিরক্ত লাগা জিনিসটাকেই আনন্দের উৎস বলে মনে হবে। কি জানো তো মামনি, আমরা মানুষরা বড়ই অদ্ভুত প্রাণী। আমরা একটু আগে যা সহ্য করতে পারি না, একটু পরেই তাই আমাদের সবচেয়ে বেশি প্রিয় হয়ে উঠতে পারে। সময়ের সাথে সাথে নিজের পছন্দ এরূপ পরিবর্তন ক্ষমতা এ জগতের কেবল মানুষেরই আছে, আর কারণ না। বৃষ্টি বাবার প্রতিটা কথাই বিশ্বাস করে, খুব বিশ্বাস করে। বাবার প্রতিটা কথাই তার কাছে অমোঘ সত্য। সেই যখন কলেজে দ্বিতীয় বর্ষে সদ্য পা দিল, তখনই তার বাবা হঠাৎ তাকে একে ফেলে চলে গেল। বাবাহারা একলা সে জীবনটা বড্ড কঠিন ছিল তার কাছে। কত লড়াই, কত চেষ্টা করে মাকে নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পরিবারের সবার হাজারটা কটু কথা শুনে সে নিজের পড়াশোনা চালিয়ে গেছে। তা কেবল সে জানে। তার বাবা যে মস্ত বড় সাইকিয়াট্রিস্ট ছিলেন। বাবার ইচ্ছে ছিল সেও ডক্টর হবে। সে ইচ্ছে পূরণ করতেই দিনরাত খেটেছে সে। অবশেষে চেষ্টা সফল হয়েছে, এটাই তার স্বস্তি। তবুও মায়ের জন্য চিন্তা হয়। মেডিকেলে পড়ার দরুন মায়ের থেকে কত দূরে আছে সে। এসব কথা যখন ভাবনায় আসে, তখন মন খারাপ হয়ে যায় বৃষ্টি। সেই মন খারাপ ভালো করতে তখন বাবার বলা কথাগুলোই ভাবি বৃষ্টি। বাবা বলতো, প্রতিটা সন্তানের কাছে তার বাবা মা খুব বিশেষ। আচ্ছা মামনি, এই যে বাবা মায়ের বিশেষত্ব, এটা কি শুধু আমাদের কাছেই থাকার ওপর নির্ভর করে? কখনোই না। বাবা মা সন্তানকে জন্ম দেয়, সন্তান তাদেরই অংশ। বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক কেবল নামমাত্র নয়, আত্মাত্মিক। আর যেখানে আত্মার সম্পর্ক নিহত, সেখানে দূরত্ব কখনোই কোনো সমস্যা নয় মা। তোমার শরীরে যতক্ষণ আত্মার স্পন্দন চলবে, ততক্ষণ তুমি যেখানেই থাকো, তোমার মা বা আমার থেকে যত দূরেই থাকো, আমরা তোমার সাথেই থাকবো। তোমার প্রতিটা স্পন্দনে আমাদের অনুভব করব। দেখবে বাবা মা পাশে আছে, তোমাকে আগলে রেখেছে, বুঝবে মা। বাবার কথাগুলো মনে করে অশান্ত মনটাকে শান্ত করতে পারে বৃষ্টি। চোখ বুজে অনুভব করে মা তার পাশেই আছে, তাকে দু হাতে জড়িয়ে আদর করে দিচ্ছে। ব্যাস, সব দুশ্চিন্তা মুহূর্তে মিলিয়ে গিয়ে ঘুমের সাগরে তলিয়ে যায় সে। আজ বাবার এই কথাটারও প্রমাণ পেয়ে গেল বৃষ্টি। সত্যি, মানুষের মতো দ্রুত প্রিয় কিছুর পরিবর্তন কেউ কিছু করতে পারে না। বৃষ্টির ভাবনার মাঝে কখন যে রুদ্র আবার গাড়ি চালাতে শুরু করেছে, সেদিকে খেয়ালই করেনি বৃষ্টি। বাবাকে নিয়ে ভাবতে বসলে তার সময় যে কোন দিক দিয়ে পেরিয়ে যায় সে তা বুঝতেই পারে না। বৃষ্টি যখন অমনি বাবাকে নিয়ে ভাবতে ব্যস্ত, তখনই রুদ্রর জিপটা এসে থামে একটা দোতলা বাড়ির সামনে। গাড়িতে ব্রেক কষতেই সামনের দিকে খানিকটা ঝুঁকে পড়ার ধ্যান ভাঙে বৃষ্টির। গাড়িতে ব্রেক কষতেই সামনের দিকে খানিকটা ঝুঁকে পড়ে ধ্যান ভাঙে বৃষ্টির। ভাবনার রাজ্য থেকে বেরিয়ে এসে রুদ্রের দিকে তাকাতেই তাকে গাড়ি থেকে নামতে বলে রুদ্র। বৃষ্টিও ধীর পায়ে নেমে দাঁড়ায় গাড়ি থেকে। সে এখন রুদ্রর পাশে মর্মস্পর্শী নামে একটা সাদা ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মেন গেটটা ফাঁক করে রুদ্র বাড়ির ভেতরে পা রাখতে দেখে বৃষ্টি তার পাশে নেই। পিছে ফিরে দেখে মেয়েটা ইতস্তত দৃষ্টিতে গোটা বাড়ির অবয়ে চোখ বুলিয়ে যাচ্ছে। তার দৃষ্টিতে আড়ষ্টতা। রুদ্র গলা ছেড়ে বলে ওঠে, ডক্টর আসুন, ভয় নেই, আপনার বিশ্বাসের অমর্যাদা হবে না। রুদ্রর কথাই বৃষ্টি খানিকটা লজ্জা পায়। সে এর জন্য ইতস্তত বোধ করছে না। তার তো একটা অচেনা জায়গায় এভাবে হুট করে চলে আসতে সংকোচ বোধ হচ্ছে। এই যা, রুদ্রকে সে এই অল্প কদিনে যা চিনেছে, তাতে তার মন বলছে রুদ্র তার বিশ্বাসের মান নিশ্চয়ই রাখবে। সে নিয়ে তার সন্দেহ নেই। তবু তার এমন আচরণে রুদ্র হয়তো এমনটাই ভাবছে যে সে তাকে বিশ্বাস করতে পারছে না। ইস, লোকটা তার জন্য এত কিছু করলো, এখন তার এমন ভাবনা কি ওনাকে কষ্ট দেবে না? অবশ্যই দেবে।
তাই বৃষ্টি আর দেরি করলো না। ঈষৎ সংকোচ নিয়ে কাপা কাপা বুক নিয়ে 2 হাতের আঙ্গুলের শাড়ির আঁচলের এক কোণা পেঁচাতে পেঁচাতে ঢুকে পড়লো বাড়ির ভেতর। মূল ফটক পেরিয়ে অন্দরে পা রাখতেই দরজা খুলে দিলেন মধ্যবয়স্ক এক ভদ্রলোক। মুখে ঝুলে রয়েছে চমৎকার এক অমায়িক হাসি। বৃষ্টিকে দেখে তিনি অতি স্নেহশীল কণ্ঠে বলে উঠলেন, তুমি বৃষ্টি, এসো মা, ভেতরে এসো। বৃষ্টি অবাক চোখে তাকালো পাশে দাঁড়ানো রুদ্রর দিকে। রুদ্র তাকে দেখে আলতো হাসলো, ডান হাত সামনে বাড়িয়ে তাকে ভেতরে প্রবেশের আহ্বান জানালো। বৃষ্টি ধীর পায়ে প্রবেশ করলো ভেতরে। বুঝতে পারলো তার সামনে দাঁড়ানো অমায়িক এই মানুষটি রুদ্রর বাবা। সে মৃদু হেসে আমিনুল সাহেবকে বলে উঠল। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমিনুল সাহেব প্রসন্ন কণ্ঠে সালামের জবাব দিলেন। তারপর বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বললেন, ভারী মিষ্টি মেয়ে তুমি মা, এসো আমার বাড়িতে এসো দেখি, মিষ্টি মেয়েটাকে একটু আদর আপ্যায়ন করি। হঠাৎ করেই বৃষ্টির চোখ ভিজে এলো। আমিনুল সাহেবের পিতৃবোধ আচরণে নিজের বাবার পূর্ণ প্রতিচ্ছবি যেন খুঁজে পেল সে। আচমকাই সেখানে দাঁড়িয়ে ফুপিয়ে উঠল বৃষ্টি। তার এমন আচমকা কন্দনের কারণ রুদ্র বা আমিনুল সাহেব কেউই বুঝতে পারল না। অগত্যা তারা একে অপরের মুখের দিকে তাকাতেই চোখে চোখে বলে উঠলেন। দুজনেই দুদিকে মাথা নেড়ে বোঝালেন। এখন তাদের কি করণীয় তাই তো বুঝতে পারছি না। কি আশ্চর্য, এখন মেয়েটার কান্না থামাবে কি করে? অতঃপর দুজনে অবসর মুখে চেয়ে রইলেন বৃষ্টির কান্না ভেজা মুখ পানে। আর বৃষ্টি কেঁদে গেল অঝরে, বিরতিহীন, যেন বৃষ্টির চোখে আজ বৃষ্টি নেমেছে, শ্রাবণের বৃষ্টি। বৃষ্টি মা, তুমি কাঁদছো কেন? আমার কথায় কি কোনোভাবে কষ্ট পেলে মা? প্রণয় মলে আমি সরি, বুড়ো আঙ্কেলটাকে ক্ষমা করে দেবে না মা? আমিনুল সাহেবের কোমল স্বরের আদরে সম্বোধনে স্নেহসুক্ত কথা শুনে আরো বেশি আহ্লাদী হয়ে গেল বৃষ্টি। তার কেঁদে কেটে ভাসানোর বহর আরো খানিকটা বাড়ল বই কি কমল না। আগের মতোই সমান হারে সে ফুপিয়ে যেতেই লাগলো। রুদ্রের পায়ে ব্যস্ত স্বরে কোমলতা ঢেলে বলে উঠল, আহা কি মুশকিল, কাঁদেন কেন? কাঁদবেন না তো ডক্টর। আমার জীবনকালে দেখা আপনি এমন ছিচকাদনে ডক্টর। এর আগে কখনো এমন কথায় কথায় কান্না করে নাকের জল চোখের জল এক করা ডক্টর আমি দেখিনি। কাঁদবেন না, চুপ করুন এবার। বৃষ্টির রুদ্রের কথা শুনে একবার তার দিকে তাকিয়ে নিয়ে রাগী স্বরে বলে উঠল, খবরদার অফিসার, একদম আমাকে ছিচকা দনে বলবেন না। আপনি জানেন আমি কত স্ট্রং। আমি একদমই কথায় কথায় কাঁদি না। কথা শেষ করে নাক টেনে গাল ফুলে বসে রইল বৃষ্টি। রুদ্র তাকে একটু খুঁজিয়ে দিতে আবার বলে উঠল, হ্যাঁ, সেই জন্যই তো ডেড বডির পাশে বসে কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিলেন। বৃষ্টি গাল ফুলিয়ে রেখেই উত্তর দেয়, ওটা তো ভয়ে লোকটা কিভাবে কাতরাতে কাতরাতে মরে গেল। ইস, পূর্ণ কথার স্মৃতিপটে দাগ কাটতেই বৃষ্টি আবার একটু ফুপিয়ে উঠল। রুদ্র বিদ্যুৎ করে বলে বসল, আচ্ছা সেটা বুঝলাম, তো আমার বাড়িতে এসেও কি ভয় করছে আপনার? এখানে এভাবে কাঁদছেন কেন? ওসব অজুহাত দিয়া বাদ দিন। আসল কথা হলো আপনি ছিচকাদো নেই, এটা প্রমাণিত, তাই আর অস্বীকার করবেন না। রুদ্র কথাটা মজার ছলে বলল। বৃষ্টির মুখে এবারে আষাঢ়ের কালো মেঘেরা আধিপত্য বিস্তার করলো। বৃষ্টির মুখ নামিয়ে নিচু আওয়াজে বলে উঠল, ওটা তো আঙ্কেলের কথা শুনে বাবার কথা মনে পড়ে গিয়েছিল, সেই জন্য কান্না আটকে রাখতে পারিনি, নিজেকে সামলাতে পারিনি। বৃষ্টির কথা শুনে আমিনুল সাহেবের চোখ ভিজে এলো। আর রুদ্র, সে তো কথা বলার মতো কোনো শব্দই খুঁজে পেল না। আমিনুল সাহেব বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম কণ্ঠে বলে উঠলেন, মন খারাপ করে না মা, বাবা নেই এমনটা ভাবলেই কষ্ট হবে। তার থেকে ভাবো বাবা তোমার সাথেই আছে, দূর থেকে তোমাকে দেখছে। তুমি শুধু অনুভব করো, দেখবে বাবা পাশেই আছে তোমার, অদৃশ্য মমতার চাঁদে জড়িয়ে রেখেছে তোমাকে, বুঝলে? বৃষ্টি নাক টেনে আমিনুল সাহেবের দিকে তাকিয়ে মাথা নাড়ল, যার অর্থ সে বুঝতে পেরেছে। আমিনুল সাহেব বৃষ্টির মাথায় আরেকবার স্নেহের পরশ বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন। রুদ্র দিকে তাকিয়ে বলে উঠলেন, অনেক রাত হলো, তোরা যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। কাল থেকে তো মেয়েটা খাওয়া হয়নি বোধ হয়, যা জলদি যা। এরপর বৃষ্টির দিকে তাকিয়ে ওর উদ্দেশ্যে বলে উঠলেন, মা তুমি বরং আমার রুমে ওয়াশরুমটায় যাও, রুদ্র নিয়ে যাবে তোমাকে। আর আমার ঘরে আলমারিতে কোটা সুতির শাড়ি পড়ে আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা পরে নিও। আসলে রুদ্র মা চলে যাওয়ার আগে ও কোটা শাড়ি রেখে গেছিল, আমি তো তাকে আজও ভুলতে পারি নাই, তাই তার স্মৃতি হিসেবে রেখে দিয়েছি শাড়িগুলো, আজ কাজে লেগে যাবে। আমিনুল সাহেবের কথাই বৃষ্টির কষ্ট হলো। রুদ্র তার মা নেই। বৃষ্টি ভেবে নিল রুদ্র মা মারা গেছে।
ওদিকে বাবার মুখে মায়ের কথা শুনে রুদ্রর মুখে আধার ঘনালো। সে রাগত স্বরে বলে উঠল, এসব কথা বাদ দাও বাবা। ডক্টর বৃষ্টি, আপনি আসুন আমার সাথে, চলুন। হঠাৎ রুদ্রর মেজাজে এরূপ পরিবর্তনের কারণ বৃষ্টি ঠিক বুঝতে পারল না। তাই ট্যাপ ট্যাপ করে বার দুয়েক রুদ্রর দিকে তাকিয়ে থেকে সে রুদ্রর সাথে যাবার জন্য এগিয়ে গেল। সিঁড়ি ভেঙে দোতলার দক্ষিণ কোণার একটা ঘরের সামনে দাঁড়িয়ে রুদ্র বলে উঠল, এটা বাবার রুম বৃষ্টি, যান ফ্রেশ হয়ে নিন, আসছি। বৃষ্টি মাথা দুপাশে হেলিয়ে সাই জানাতে তার পাশের রুমটার ভেতরে গটগট করে ঢুকে গেল রুদ্র। সেদিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকেও বৃষ্টি চলে গেল রুমের ভিতর। পশ্চিম কোণে রাখা আলমারিটা কিছুটা অস্বস্তির সাথে নেড়েচেড়ে দেখল। সে কখনোই অন্যের শাড়ি পরতো না, কিন্তু কাল থেকে লকআপে ছিল সে। গা মাথা সব যেন কেমন ম্যাচ ম্যাচ করছে। পরনে থাকা শাড়ির হালও যাচ্ছে, তাই এ অবস্থায় তাকে শাওয়ার নিয়ে চেঞ্জ করতেই হবে, নইলে আজ রাতে অস্থিরতায় ঘুমোতে পারবে না। অগত্যা আলমারিটা বহু দ্বন্দ্ব নিয়ে খুলে তার এক কোণে সযত্নে আটপাট করে ভাঁজ করে রাখা শাড়িগুলোর মধ্যে থেকে একটা সাদা সুতোয় কাজ করা পাড়ের গাঢ় নীল শাড়ি বেছে নিল সে। তারপর সেটা নিয়েই ঢুকে গেল ওয়াশরুমে। মিনিট 20 সময় নিয়ে একটা লম্বা শাওয়ার সেরে বেরিয়ে এলো সে। পরনে সেই গাঢ় নীল রঙা শাড়ি, তোয়ালে দিয়ে মাথার ভেজা চুলগুলোকে একটু ঝেড়ে নিয়ে ভেজা শাড়ি ভেজা তোয়ালে একটা বালতিতে রেখে এদিক ওদিক তাকিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো বৃষ্টি। ভেজা কাপড় চোপড় কোথায় মেলবে তা নিয়ে ভাবতে ভাবতেই বাদিকে থাকা ছাদের সিঁড়ির দিকে নজর গেল তার। অমনি কিছু না ভেবে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল ভেজা কাপড়ের বালতি হাতে। ছাদের ঠিক রেলিং ঘেঁষে সে বারবার কাপড় মেলার জন্য দড়ি টাঙ্গানো দেখে সেদিকে এগিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে সবটা কাপড় ভালো মতো মেলে দিয়ে পিছু ঘুরতেই ঘটল এক বিপত্তি। তার পেছনে কখন যে রুদ্র এসে দাঁড়িয়েছে তা খেয়ালই করেনি সে। তাই আচমকা পিছু ফিরে রুদ্রকে দেখা মাত্রই ভয় পেয়ে কিছুটা চমকে গিয়ে দুপা পিছিয়ে যেতেই ভেজা কাপড় গড়িয়ে মেঝেতে পড়া জলে পা পিছলে যায় বৃষ্টি। ডাল সামলাতে না পেরে রেলিং থেকে নিচের দিকে পড়ে যাবার জন্য অনেকখানি হেলে পড়তেই হাতে টান অনুভব করে সে। ভয়ে খিচে আসা চোখ মুখ আলতো করে মেলে তাকাই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির মুখপানে। ততক্ষণে রুদ্র তার শক্ত হাতের বাঁধনে বৃষ্টিকে সামলে নিয়েছে। হাতের টান দিয়ে বৃষ্টিকে সোজা করে দাঁড় করিয়ে তার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে রুদ্র। বৃষ্টি সেই দৃষ্টিতে চোখ রাখতে না পেরে নত করে নেয় মুখ। রুদ্র রাগী স্বরেই বলে ওঠে, কি সমস্যা? সবসময় এমন চমকের মাঝে কেন থাকো? যা হয় তাতেই চমকাও। আর এত রাতে ছাদে এসেছো কেন? রাত বেরাতে ছাদে কি? বৃষ্টি দুহাত ঘষতে ঘষতে আমতা আমতা করে বলে, আসলে কাপড়গুলো মেলতে। শাট আপ। রুদ্রের ধমক শুনে চুপ করে যায় বৃষ্টি। কেঁপে ওঠে কিছুটা। রুদ্র আবার রাগ মিশ্রিত স্বরেই বলে ওঠে, কেন? রুমের পাশে যে বেলকনি নামক একটা বস্তু আছে তা চোখে পড়ে না তোমার? বেলকনিতে যাওনি কেন? বৃষ্টি আবার ভয়ে ভয়ে বলে ওঠে, আমি তো কাল ভোরেই চলে যাব। অত ভোরে আমার শাড়িগুলো আনতে আবার আঙ্কেলের রুমে গিয়ে ওনার ঘুম ভাঙাবো, তাই ভাবলাম। বৃষ্টিকে মাঝপথে থামিয়ে দিয়ে রুদ্র আবার বলে ওঠে, ভেবে একদম আমাকে উদ্ধার করেছো। এক্ষুনি আমি না ধরলে কি বিপদটা হতো ভাবতে পারছো? কেয়ারলেস গার্ল, চলো এখন। বাবা খাবার রেডি করে বসে আছেন, চলো। বৃষ্টি আর কিছু বলল না, চুপচাপ রুদ্রর সাথে নিচে ডাইনিং রুমে নেমে গেল। তবুও মনে মনে এত বকা খাবার পরও একটু খুশি অনুভূত হলো তার। লোকটা যে রাগের মাথায় কখন আপনি থেকে তুমিতে চলে এসেছে তা হয়তো নিজেও বুঝতে পারেনি। তবে বৃষ্টি খেয়াল করে দেখল রুদ্রের এই হঠাৎ পরিবর্তিত সম্বোধন তার ভালো লেগেছে, বেশ ভালো লাগছে। তাই বকা শুনেও খুশি মনে খাবার টেবিলে খেতে বসলো বৃষ্টি। খাবারের আয়োজন খুব সীমিত, ভাত, মুগ ডাল, কুচো চিংড়ি ভাজা আর টাকি মাছের ভর্তা। তবুও এই সীমিত আয়োজনেই খুব তৃপ্তি করে খেলো বৃষ্টি। রান্না খুবই সুস্বাদু। সবাই বলে নারী নাকি সংসারের ভিত্তি, তাকে ছাড়া সংসার সাজাতে পায় না। অথচ এই বাড়ির প্রতিটা জিনিসই খুব নিপুণভাবে সজ্জিত। দেখে বোঝার উপায় নেই এই বাড়িতে শুধু দুজন বাবা ছেলের বাস। বৃষ্টি মনে মনে হাসলো। এই বাড়ির সবকিছু তার বেশ মনোপুত হয়েছে, সাথে এই বাবা ছেলেকেও। কিন্তু এই একটা কিন্তুতেই আটকে গেল সে। তার যে স্বপ্ন দেখতে মানা, মাকে একা রেখে নিজের জন্য কোনো কল্পনার রাজ্য সৃষ্টির অধিকার তা নেই। তাই নিজের মনের মাঝে উকি দেওয়া কল্পনার জালকে সমূলে উৎপাট করে বৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেল। তার জীবনে এসব সূক্ষ্ম সুন্দর অনুভূতির স্থান নেই। কি লাভ মিছে মিছে এসব নিয়ে ভেবে? পরিশেষে তো সেই না পাওয়ার কষ্টেই কাটতে হবে।
কি দরকার? রাত 12টা। বিছানায় বেশ অনেকক্ষণ কয়েকবার এপাশে ওপাশ করেও দু চোখে ঘুম দেখা না পেয়ে বিরক্তি নিয়ে উঠে বসলো বৃষ্টি। নতুন ঘর, নতুন বিছানা, এর জন্যই হঠাৎ তার ঘুম আসছে না। আজ রাতে তাকে থাকতে দেওয়া হয়েছে রুদ্রদের গেস্ট রুমটাই। আমিনুল সাহেব নিজেই তদারকি করে রুমটা পরিষ্কার করিয়ে দিয়েছেন। সাদামাটা ঘরটা বেশ মনে ধরছে বৃষ্টি। তবু এক চিরাচরিত নিয়মে অভ্যস্ত সে নতুন পরিবেশে তার ঘুম আসে না। বৃষ্টি কিছুক্ষণ বিছানায় থম মেরে বসে থেকে নেমে দাঁড়ালো। এদিক সেদিক কয়েকবার চোখ বুলিয়ে নিয়ে রুমের দরজাটা আলতো করে খুলে বেরিয়ে গেল রুম থেকে। গুটি গুটি বায়ে চলে এলো ছাদে। তবে ছাদে পৌঁছাতেই আটকে উঠল। ছাদের এক কোণে জ্বলতে থাকা আবছা টিমটিমে লাল বাল্বটার মৃদু আলোতে সে তার ঠিক সামনে একটা স্পষ্ট অবয় দেখতে পেল। এত রাতে ছাদে এমন ছায়ামূর্তির দর্শন পেয়ে ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে গেল সে একজন সায়েন্সের স্টুডেন্ট। এমন ভূতটুত তার বিশ্বাস করা মানায় না, কিছুতেই না। তাই ভয়ে কাঁপতে থাকা দূর বুক নিয়ে সে তার সাহসিকতার আর বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনার পরিচয় দিতেই সোজা গিয়ে দাঁড়ালো সেই ছায়ামূর্তির একদম পিছনে। একটা ঢোক গিয়ে কাপা হাতে সেই ছায়া মানবের কাঁধের কাজটা স্পর্শ করতে যাবে, তার আগে আচমকা বৃষ্টির দিকে ঘুরে গেল সে। একই অন্ধকার, তারপর লালচে আলোতে সেই মুখশ্রী ভয়ঙ্কর বলে বোধ হলো বৃষ্টির কাছে। সে কিছু না ভেবে গোটা ছাদ কাঁপিয়ে দিল এক গগন বিদারী চিৎকার। আচমকা বৃষ্টির এমন আর্দ্র চিৎকারে তার সামনে দাঁড়ানো সেই ভয়ানক ক্রোধ হওয়া ছায়ামূর্তিও চমকে গেল। ছায়ামূর্তি বৃষ্টির হাত ধরে তাকে নিজের কাছে টেনে এনে নিয়ে যেতে মুখ চেপে ধরল তার। অপর হাতে পকেট থেকে ফোনটা বের করে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে একবার নিজের দিকে তো একবার বৃষ্টির দিকে আলো ফেলে বলে উঠল, কি সমস্যা বলুন তো ডক্টর? চেঁচান কেন? এত রাতে আপনার আবার ছাদে কি আজব? এমন ছাদ ঘেঁষা কেন আপনি? আর ছাদে এসে এমন চিৎকার কেন করবেন? আপনার চিৎকার শুনে যদি কেউ এখন ছাদে আসে তো কি ভাববে জানেন? আমাকে বাড়ি ছাড়া করাতে চান ডক্টর? সাংঘাতিক মহিলা মানুষ মানেই সাংঘাতিক, সব সময় বাঁশ দিতে রেডি থাকে। আজাইরা ঝামেলা। রুদ্রর কথা শুনে বৃষ্টি পার কয়েক চোখ পিটপিট করে তাকালো তার দিকে। বৃষ্টি থেকে কোনো উত্তর না পেয়ে বিরক্ত হয় রুদ্র। কপাল কুঁচকে জিজ্ঞেস করে ওঠে, কি সমস্যা? কথা বলেন না কেন? এখন কি ভোকাল কর্ডের চার্জ শেষ? এতক্ষণ তো দিব্যি চেঁচাচ্ছিলেন, এখন চুপ কেন? বৃষ্টির চোখের ইশারায় রুদ্রকে তার হাতে চেপে ধরা মুখের দিকে ইঙ্গিত করতেই রুদ্র খেয়াল করে। তড়িঘড়ি বৃষ্টির মুখ থেকে হাত সরিয়ে নিয়ে দুহাত পকেটে গুজিয়ে দাঁড়ায় সে। বৃষ্টি এবারে আমতা আমতা করে বলে ওঠে, আমার ঘুম আসছিল না অফিসার, তাই ভাবলাম ছাদের মুক্ত পরিবেশে মুক্ত হাওয়ায় কিছুক্ষণ থাকলে হয়তো ঘুম চলে আসবে, তাই ছাদে আসা। কিন্তু এসে এই এত অন্ধকারে এক রাতে আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেছিলাম। তাছাড়া বুঝতেও পারিনি ওটা আপনি, তাই চেঁচিয়েছি। সরি অফিসার। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে একবার বৃষ্টির দিকে তাকালো। সেই দৃষ্টি এত আধারের মাঝেও বৃষ্টি ঠিক ধরে ফেল। তার চোখে চোখ পড়তেই দৃষ্টি আনত করে দাঁড়িয়ে রইল সে। কিছু একটা ভেবে নিয়ে সে রুদ্রকে আবার বলে বসল, আচ্ছা অফিসার, একটা প্রশ্ন করি? রুদ্র অবাক নয়নে কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে থেকে তাকে প্রশ্ন করার অনুমতি দিতেই বৃষ্টি তাকে জিজ্ঞেস করে উঠল, এই ছাদ ঘেঁষাটা কি জিনিস? না মানে আমি শব্দটা নতুন শুনলাম বলে মনে হলো। এর কি কোনো বিশেষ মানে আছে? আসলে আমার না নতুন নতুন বাংলা শব্দ জানতে দারুণ লাগে। রুদ্র হতাশ দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকালো। এমন কোনো প্রশ্ন যে কারোর মাথাতে আসতে পারে সেটা রুদ্রর আগে জানা ছিল না। তবে বৃষ্টির বদৌলতে আজ সেটাও জেনে নিল যে সে একটা হতাশার শ্বাসবায়ু ত্যাগ করে নেভানো কণ্ঠে বলে উঠল, আপনি সায়েন্সের স্টুডেন্ট, মেডিকেল ইন্টার্ন, আপনার নতুন নতুন বাংলা শব্দ জানার এত কেন আগ্রহ ঠিক বুঝলাম না ডক্টর। বৃষ্টি রুদ্রের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে উৎফুল্ল কণ্ঠে বলে বসল, আহা সেই সব ছাড়ুন, সায়েন্সের স্টুডেন্টদের কি বাংলা পড়তে হয় না? আজব কথা আপনার। আপনি ওসব বাদ দিয়ে বলুন তো ছাদ ঘেঁষা কি? রুদ্র ফুস করে একটা ক্লান্ত শ্বাস ফেলে বৃষ্টির উৎফুল্ল মুখখানির পানে তাকিয়ে বলে উঠল, আপনাকে লজিক্যালি বোঝাই। দেখুন, যারা কথায় কথায় মায়ের আঁচলের নিচে চলে যায় তাদের বলে মায়ের কোল ঘেঁষা,
আবার যারা কথায় কথায় বাবার কাছে চলে যায় তাদেরকে বলে বাবার কোল ঘেঁষা। এখন ছাদের তো আর কোল নেই, আঁচলও নেই, তবু আপনি কথায় কথায় ছাদে চলে আসছেন, এজন্য আপনি ছাদ ঘেঁষা। বুঝলেন? সিম্পল ইকুয়েশন কিন্তু। বৃষ্টি টেপ টেপ করে রুদ্রর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার কথার মানে সম্পূর্ণরূপে ধরতে পেরে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পেরেছে রুদ্র তার সাথে ঠাট্টা করছে। বৃষ্টিকে মুখ ভার করে দাঁড়িয়ে থাকতে দেখে এবারে রুদ্র হালকা হেসে বলে উঠল। মজা করছিলাম, মন খারাপ হলো নাকি? বৃষ্টির তীক্ষ্ণ দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে আবার মুখ ফিরিয়ে নিল। রুদ্র আবার হাসলো। সে হাসি নজর কালো বৃষ্টিরও, তবে বুঝতে দিল না। কিছুক্ষণ নীরবতার পর বৃষ্টি প্রথম মুখ খুলল, সাবলীল স্বরে প্রশ্ন করলো। আচ্ছা, আপনি না তখন আমাকে তুমি ডাকলেন? সেটাই শুনতে ভালো লাগছিল তো বেশ। এখন হঠাৎ আবার আপনি কেন? বৃষ্টির কথা শুনে রুদ্র খানিকটা সময় চুপ করেই রইল, তারপর নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল। আপনার আর আমার সম্পর্কটা তুমিতে গিয়ে পৌঁছানো হয়তো উচিত হবে না ডক্টর। আমরা আমাদের আপনিময় জগতে ঠিক আছি। একবার তুমিতে গিয়ে অনেক ভুগেছি, আজও সেই ক্ষত নিয়ে ঘুরছি। নতুন করে আবার কি দরকার? বৃষ্টি কিছু বুঝলো না, আবার যেন কিছুই বুঝলো না। তবে এতটুকু বুঝলো রুদ্র একটা বিস্ত্রী অতীত আছে, যার স্মৃতিগুলো তাকে পোড়ায়, তাকে যন্ত্রণা দেয়। তাই অতীতে সেই ক্ষতকে আর খুঁচিয়ে দিতে চাইল না বৃষ্টি। সেজন্য সে প্রসঙ্গ পাল্টালো, হাসি মুখে বলল। আচ্ছা, একটা প্রশ্ন করি। রুদ্র মাথা দুলিয়ে সায় জানাতেই বৃষ্টি এমন কিছু বলল যা শুনে রুদ্রের বিষণ্ণতা বাড়ল বই কি কমল না। পরিস্থিতি স্বাভাবিক করার বদলে আরো বেশি গম্ভীর করে দিল সে, তাও নিজের অজান্তেই। বন্ধ ঘর, প্রতিটা জানালা দরজার উপরে চাপানো পুরো পর্দার বাইরে এক ফালি আলোক রোশনি ভেতরে ঢুকতে দিচ্ছে না। সে ঘরের মেঝেতে নিষ্প্রাণভাবে পড়ে আছে একটি মেয়ে, বেশভূষা উস্কো খুশো, গায়ে থাকা শাড়ির ভাঁজ অগোছালো, চুল অমার্জিত, মুক্ত। অন্ধকার ঘরে থেকে তার মৃদু ফুপিয়ে ওঠার আওয়াজ আর দীর্ঘশ্বাস ব্যতীত সেখানে আর কিছুই শোনা যাচ্ছে না। প্রাণের স্পন্দন থাকার পরও মেয়েটি কেমন নিথর। হঠাৎ দরজা খোলার আওয়াজ, চোখ মেলে তাকালো মেয়েটি। বাইরে থেকে ঘরে আসা আবছে আলোয় সে দেখতে পেল একটি অসহ্য মুখ অবাই। মুহূর্তেই তার নিষ্প্রিয় শরীরটা রাগে উতলে উঠল। মেঝে থেকে উঠে বসে হঠাৎ চেঁচিয়ে বলে উঠল। কেন এসেছো তুমি আমার ঘরে? বলো কেন? আর কি চাই তোমার? আমার জীবনটা এলোমেলো করে দিলে তুমি। এখনো শান্তি হয়নি। ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলে, যার সাথে জীবন জুড়ে দিলে জোর করে, তাকেও নিয়ে নিলে। যখন সংসার সাজানোর স্বপ্ন দেখলাম তখন তাকেও দূরে করে দিলে আমার থেকে। কেন বলো তো? কি অপরাধ আমার? তুমি না আমার নিজের মামা? তুমি এটা করতে পারছো মামা? একবার দয়া হলো না আমার ওপরে? সামনে দাঁড়ানো মানুষটা বিশ্রীভাবে হাসলো। সে হাসি দেখে ঘৃণায় শরীর শিরশিরে উঠল মেয়েটি। দুহাত কানে চেপে চেঁচিয়ে বলে উঠল সে। হাসি থামাও মামা, আমি এই হাসি নিতে পারছি না। স্টপ ইট। আমার সবটা শেষ করে দিয়ে, আজ জীবনের কান্না উপহার দিয়ে এখন তুমি হাসছো? বিবেকে বাঁধছে না তোমার? অবশ্য আমিও বা কি বলছি, বিবেক থাকলে তো বাঁধবে। তুমি তো একটা বিবেকহীন ঘৃণ্য মানসিকতার মানুষ। ছি, ভাবতেও ঘেন্না হয় তুমি আমার নিজের মামা। মেয়েটির রাগী কণ্ঠে বলা তাচ্ছিলের স্বর শুনে সামনে দাঁড়ানো লোকটিও এবারে রাগে গর্জে উঠল। ছুটে এসে মেয়েটির হাতের মুঠোয় মেয়েটির চুলগুলো খামচে ধরতে ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটি। লোকটি এবারে রাগতে ফুঁসতে ফুঁসতে বলে উঠল। ধারা মামনি, একদম চুপ। বেশি কথা তো বলা যাবে না, তাহলে যে বরের জন্য কলিজা এত কাঁপছে সোজা তার কাছেই পাঠিয়ে দেব, ভালো হবে? আর হঠাৎ এত প্রেম কোথা থেকে উঠলে পড়ছে তোমার নিজের স্বামীর জন্য? 1 মাসেই এত প্রেম যে 2 বছরের ভালোবাসাকেও ভুলে গেলে। বিয়ের আগে তো খুব রুদ্র রুদ্র করতে, তো এখন রুদ্রকে ছেড়ে আবার নতুন স্বামীর প্রতি প্রেমটা বেশি মনে হচ্ছে না? নিজের ভালোবাসা যে এমন ক্ষণে ক্ষণে পাল্টায়, সেটা কি কম ঘৃণার নাকি ধারা? যে আমাকে দেখে ঘৃণার চোখ মুখ কুঁচকে ফেলতো। ধারা জলভেজা চোখে তার মামার দিকে তাকিয়ে বলে উঠল। রুদ্রকে ভালোবাসতাম, আজও বাসি। ওর জন্যই বিয়েটা করেছিলাম বাধ্য হয়েই। তবে বিয়েটা দিয়ে
আমার জীবনে অভিশাপের বদলে আশীর্বাদ এনে দিয়েছিলে তোমরা। এমন একটা মানুষকে আমার স্বামী হিসেবে চেয়েছিলাম যে আমাকে বুঝতো, ভালোবাসতো, বিশ্বাস করতো। তাই তো এত কম সময়েও আমার মনে ওনার নিজের একটা জায়গা করে নিয়েছিলেন উনি। ভালো না বাসলেও সম্মান করতাম ওনাকে। সেই সম্মানটুকুকে পুঁজি করেই সারা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম। আর বিশ্বাস করো, এতে সমস্যা হতো না। ওনার ভালোবাসা দিয়ে ঠিকই আমাদের সংসারটা সেজে উঠত। ভালো থাকতাম, চলতে চলতে হয়তো ওনাকে ভালোও বাসতাম। কিন্তু তুমি তা হতে দিলে না মামা। আমার স্বামীকে খুন করলে তুমি, কেড়ে নিলে আমার থেকে। কেন মামা, কেন? কেন সবটা সাজানোর আগেই বারবার এলোমেলো করে দিলে তুমি? বলো না মামা, বলো। ধারা করা প্রশ্নে মামার উত্তর শুনে ধারা পুরো চমকে গেল। সম্বিত দৃষ্টি ফেলে নিষ্পলক তাকিয়ে রইল তার মামার মুখপানে, আর নিজের মনকে জিজ্ঞেস করলো, এও কি সম্ভব? আঙ্কেল আন্টিকে খুবই ভালোবাসতেন, তাই না? উনি না থাকার পরেও এখনো ওনার স্মৃতিগুলোকে কত যত্ন করে রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক করার প্রয়াসেই রুদ্রর সামনে তার মা বাবার ভালোবাসার প্রসঙ্গটা উত্তোলন করে বৃষ্টি। কিন্তু সে কি জানতো তার কথা পরিস্থিতি স্বাভাবিক না করে আরো বেশি জটিল করে দেবে। বৃষ্টির মুখে মায়ের কথা শুনেই রুদ্রর মুখের ভাব বদলে গেল। দাঁতে দাঁত চেপে সোয়াল শক্ত করে সে বলে উঠল, এই প্রসঙ্গটা বাদ দেই ডক্টর। আমার এই বিষয়ে কথা বলার কোনো আগ্রহ নেই। অন্য কিছু বলার থাকলে বলুন, আমি শুনছি। আচমকা রুদ্রের এমন মন বদলের কারণ ঠিক ধরতে পারল না বৃষ্টি। খানিকটা চিন্তা করে সে আপন মনে ভেবে নিল, মায়ের কথা মনে পড়ে হয়তোবা রুদ্রর কষ্ট হচ্ছে। বাবার কথা মনে পড়লে তো বৃষ্টির এমন কষ্ট হয়। মনে মনে আফসোসের শীষ তুলে সে ভাবল, অযথাই লোকটার মন আরো বেশি খারাপ করে দিলাম। তাই আবার রুদ্রর মন ভালো করার চেষ্টা করে সে বলে উঠল, আচ্ছা অফিসার, আপনি কেমন মানুষ বলুন তো? এত মুড অফ করে থাকলে কি চলে? আমারও তো বাবা নেই, তাই জন্য কি আমাকে কখনো গোমরা মুখ করে বসে থাকতে দেখেছেন? আমাদের বাবা মা যেখানেই থাক, তারা সবসময়ই আমাদের দূর থেকে দেখেই যাচ্ছেন, তাই না? আমরা যদি এমন কষ্ট পাই, সেটা দেখে কি তাদের ভালো লাগবে বলুন তো? আর তাছাড়াও বাবা মা কি কারোর চিরকাল বেঁচে থাকে? একদিন না একদিন তো তারা সবাই ছেড়ে চলে যায় আমাদের হাতটা। তবুও আমাদের হাসতে হয়, বাঁচতে হয়, নিজেকে সামলে এগিয়ে যেতেই হয়। এটাই তো এই পৃথিবীর নিয়ম, সবচেয়ে নিষ্ঠুরতম নিয়ম। বৃষ্টির নিজের কথা শেষ করে রুদ্রর চোখে চোখ রাখতেই দেখতে পেল সে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রুদ্রর এমন তাকানো দেখে বৃষ্টি কিছুটা ঘাবড়ে গেল। সে কি আবার কিছু ভুল বলে ফেলল? নিজের মনের সাথে এ নিয়ে ছোটখাটো এক প্রকার দ্বন্দ্ব করতেই রুদ্র তাকে মলিন স্বরে বলে উঠল, আমার মা আমাকে আর বাবাকে ছেড়ে চলে গেছে ডক্টর। বৃষ্টি রুদ্রর দিকে খানিক পিটপিট করে তাকিয়ে থেকে বলে উঠল। হ্যাঁ, সে তো আমিও জানি, বাট রুদ্র তাকে মাঝখানে থামিয়ে দিয়ে আবার বলতে শুরু করলো, আমার যখন 7 বছর বয়স, তখনই আমার মা আমার বাবাকে আর আমাকে একা করে রেখে চলে যান। চলে যান মানে কিন্তু মরে গেছেন এমনটা না। রুদ্রর এমন কথাই বৃষ্টি কিছুটা অবাক হলো। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে উঠল। তাহলে? রুদ্র এবারে একটা তাচ্ছিলের হাসি হেসে আবার বলতে লাগলো, তাহলে চলে গেছেন মানে দীর্ঘ 9 বছরের সংসার জীবনের শেষে আমার মায়ের মনে হয়েছিল সে আমার বাবার কাছে সুখী না। তার জীবনের সুখের জন্য যা যা চাহিদা তা বাবার পক্ষে পূরণ করা সম্ভব হচ্ছে না। আর সুখের সন্ধান দিতে তার জীবনে নতুন কোনো ব্যক্তির আগমন ঘটেছে। তারই হাত ধরে আমাদের দুজনকে একলা ফেলে চলে গেলেন। যদিও আমি জানি না সেই মানুষটা কে ছিল, যার দেয়া সুখের হদিসে মা এতটাই মশগুল হয়ে গেল যে আমাদের ছেড়ে যেতে একবারও বাদল না। তবে তারপর আর কখনো মায়ের কোনো খোঁজ পাইনি আমরা। বাবা অনেক চেষ্টা করেছিল একটা খোঁজ পাবার, তবে লাভ হয়নি। ইভেন আমরা তো এটাও জানি না আদৌ মা বেঁচে আছে নাকি মারা গেছে। তবে আমার মনে হয় বেঁচেই আছে। ইভেন ওনার নতুন সেই সুখের সিন্দুকের সাহচর্যে বেশ ভালোই আছেন। তাই হয়তো এতগুলো বছরে ওনার এটা একবারের জন্য মনে হয়নি যে ওনার একটা ছেলে ছিল যে ভীষণ
মায়ের কোল ঘেঁষা ছিল। মাকে ছাড়া যার এক মুহূর্ত চলতো না, তাই তো একটাবারও সেই ছোট্ট ছেলেটার শৈশব তাকে টানেনি, ফিরিয়ে আনতে পারিনি। রুদ্রর প্রতিটা কথা বৃষ্টির কানে গিয়ে ঠিক এক একটা বিষাক্ত তীরের মতো আঘাত করে থেমে গেল। বৃষ্টি হতবাক নয়নে তাকিয়ে রইল কেবল একাকাশ তাচ্ছিল ভরা মিলান হাসির আড়ালে লুকোনো রুদ্রর অশ্রু সিক্ত চোখজোড়ার দিকে। তার মনে বারবার ঘুরে ফিরে বাঁচতে লাগলো একটাই প্রশ্ন। আচ্ছা, কারোর মা কি এমন হয়? সন্তানের প্রতি একটুও টান কি অনুভব করেননি রুদ্রর মা? তবে প্রশ্নটার উত্তর পায় না বৃষ্টি। সে শুধু ভেবে যায় বাবা তাকে বলেছিল বাবা মা প্রতিটা সন্তানের কাছে যেমন বিশেষ, ঠিক তেমনই প্রতিটা সন্তানও তার বাবা মার কাছে আরও বেশি বিশেষ। তারা চাই নিজেদের সবটা ঢেলে দিয়ে হলেও সন্তানের মুখে হাসি ফোটাবে। এজন্য বাবা মা সন্তানের সবচেয়ে কাছের, সবচেয়ে বেশি আপন। কিন্তু তার বাবার বলা কথার সাথে কেন রুদ্রমায়ের সমীকরণটা মিলল না? সে ছোটবেলায় পড়েছিল কিছু কিছু অঙ্ক সাধারণ নিয়মে সমাধান করা যায় না, তাদের জন্য প্রয়োজন পড়ে বিশেষ কিছু নিয়মের। রুদ্রমায়ের ক্ষেত্রেও কি তেমন কোনো বিশেষ নিয়ম আছে? থাকতে পারে। যদি তাই হয় তবে কি সেই সমাধানের বিশেষ পথ কি? দুহাত মুখ বাঁধা অবস্থায় খাটের এক কোণে পড়ে আছে ধারা। পড়ে আছে বলে ভুল হবে, মূলত তাকে ফেলে রাখা হয়েছে। সে অনেকবার হাতের বাঁধনটা খুলে ফেলার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। এতটাই শক্ত করে বেঁধে রেখে গেছে তার মামা যে কিছুতেই খোলা যাচ্ছে না। বাঁধনের জায়গাটাও ব্যথে চলে যাচ্ছে। মামার সাথে তর্কাতর্কির এক পর্যায়ে সেই যে ধারাকে এভাবে বেঁধে রেখে চলে গেছে, ধারাও বাধা দেয়নি। সে তার মামার এসব কুকর্মের পেছনের আসল সত্যিটা জেনে এতটাই বিধ্বস্ত আর বিস্মিত হয়ে পড়েছিল যে নিজেকে নিয়ে ভাববার সময় তার হয়নি। তবে এখন ধারার মনে হচ্ছে তাকে এই মানুষরূপী পিশাচের কবল থেকে বেরোতে হবে, নিজের জন্য না, তার স্বামীর জন্য। যে মানুষটা নিরীহ অপরাধ ছিল, অথচ শুধুমাত্র ধারার জীবনের সাথে জড়িয়ে পড়ার ভুলের জন্য যে কিনা আজ এই পৃথিবীতে নেই। নির্মম এক মৃত্যুকে সঙ্গী করে যে পরপারে পাড়ি জমালো। কতগুলো ভাবতেই বুকের ভেতরটা হু হু করে উঠল ধারার। ধারা ঠিক করলো তার জন্য সে এই অন্ধকার কূপ থেকে বেরোবে। একবার পুলিশের কাছে গিয়ে সবটা বলতে পারলে মামার সব খেলা শেষ। এটা ভেবে আপ্রাণ চেষ্টা করে গেল ধারা তার হাতে থাকা বাঁধনটা খোলার, কিন্তু কিছুতেই চেষ্টা সফল করতে না পেরে শেষ অবধি একটা হতাশ শ্বাস ফেলে ক্লান্ত দেহটা এলিয়ে দিল মেঝেতে। আর তার একটু পরে দু চোখে ভর করল রাজ্যের নিদ্রা। চোখ বুজে ধারা পাড়ি জমালো সেই নিদ্রার পুরীতে। নিশ্চুপভাবে মুখোমুখি দাঁড়িয়ে আছি রুদ্র বৃষ্টি। রুদ্রের চোখে পুরনো স্মৃতির আচরে জমা জল, আর বৃষ্টির চোখে সেই পুরনো ক্ষতকে খুঁচিয়ে দেবার অপরাধ বোধ। বেশ অনেকক্ষণে নীরবতা ভেঙে বৃষ্টি প্রথম কথা পারল। দুঃখিত অফিসার, আমি বুঝতে পারিনি। আসলে বলতে পারেন ভুল বুঝেছি, আর ভুল বুঝেই আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। বাট বিশ্বাস করুন, সবটা আমার অজান্তে, অনিচ্ছায়। আমি জানলে এমনটা হতো না। আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। রুদ্র কিছু সময় মনে থেকেই বলে উঠল, আমি জানি ডক্টর, আপনি জেনে শুনে কখনোই এমনটা করতেন না। আমার সে বিশ্বাসও আছে আপনার উপর। সো ডোন্ট ফিল সরি, ইটস অল রাইট। আর আপনি তো জ্যোতিষী নন যে আমার মুখ পড়ে আমার জীবনের খুঁটিনাটি সবটা বুঝে যাবেন। সো লিভ ইট। দেখুন, আজ আকাশটা সুন্দর। চাঁদ নেই ঠিকই, তবে সমস্ত আকাশে ছড়িয়ে থাকা নক্ষত্র রাজি থেকেই যেন অনুপস্থিত চন্দ্রিমার সৌন্দর্য ঠিকরে বেরোচ্ছে। এমন সুন্দর পরিবেশে মন টন খারাপ করে থাকার কোনো মানে হয় না, আর গিল্টি ফিল করার তো আরোই মানে হয় না। তাই জাস্ট ফিল দিস অ্যাটমসফিয়ার। রুদ্রর কথাই বৃষ্টির আত্মগ্লানি কিছুটা দূর হলো। সে মৃদু হাসার চেষ্টা করে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, জানেন, যখন আমি ছোট ছিলাম তখন বাবার হাত ধরে ছাদে বসে আকাশ দেখতাম, আর বাবা আমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে দিয়ে আসতো। আজ কত দিন হলো গান শোনা হয় না। আসলে কি বলুন তো, বাবা ভীষণ ভালো গান গাইতো, তাই বাবা চলে যাবার পরে আর কারোর গান শোনা হয়নি, ইচ্ছেই করেনি, তাই আর কি। তবে আজ একটা গান শুনতে বেশ মন চাইছে, তবে উপায় নেই হয়তো। রুদ্র বৃষ্টির কথা শুনে হাসে, তারপর একবার বৃষ্টির দিকে তাকিয়ে গলা ঝেড়ে অতিশয় সুমিষ্ট কণ্ঠে সুর তোলে, তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। বৃষ্টি যেন হারিয়ে গেছে রুদ্রর প্রতিটা গানের কথায়, প্রতিটা সুরের তালে, প্রতিটা ছন্দের রাগে। নিমিষেই মন খারাপ
খারাপ ভাবটা যেন হাওয়াই মিঠাইয়ের মতো উবে গেল তার। এখন একটা ঘোরের মাঝে থেকে চোখ বুজে গানটা অনুভব করে যাচ্ছে সে। তার ভাবনার মাঝে রুদ্রর হালকা হাতের ধাক্কায় ঘোর থেকে বেরোলো সে। তারপর রুদ্রের দিকে ফিরে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলে উঠল, ধন্যবাদ অফিসার। অনেকদিন পরে একটা মন ভালো করার মতো কারণ পেলাম আমার জীবনে, আর সেই কারণটা আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে ঘুম আসবে, ভীষণ শান্তির ঘুম। রুদ্র আবারও হাসলো। তার মনে হলো মেয়েটার মন নিতান্তই সরল, সহজ, অবুঝ বাচ্চাদের মতো। অল্পতেই কি ভীষণ খুশি হয়ে যায়। তারপর হাসি মুখেই বলল, আচ্ছা, আপনাকে স্বাগত। এবার যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন, আর কাল সকাল সকাল রেডি হয়ে থাকবেন। আপনাকে হোস্টেলে পৌঁছে দিয়ে তারপর আমি ডিউটিতে যাব। বৃষ্টি একগাল হেসে মাথা নেড়ে সায় জানিয়ে নিচে নেমে এলো। বিছানায় গা এলাতে চোখের পাতা বুঝে এলো ঘুমের বহরে। বহু অপেক্ষার পরে কোনো প্রিয় প্রাপ্তিতে হয়তো এতটাই আনন্দ হয়, এতটাই নিবিড় শান্তি হয়। ধীরে ধীরে ঘুমের অদলে তলিয়ে যেতে যেতে বৃষ্টি এটাই ভাবলো, আর তার মন উত্তর দিল। হ্যাঁ হয়। পরদিন সকালটা খুব দ্রুতই চলে এলো যেন। রাতের আধার কাটিয়ে প্রথম ভোরের রবি আলোকে আলোকিত হলো ধরা। সেই সকাল একা এলো না, সাথে নিয়ে এলো তিনটে আলাদা আলাদা মানুষের জীবনের মন নেওয়া আলাদা আলাদা কাহিনী নিয়ে, যাতে তারা তিনজন আবার একসাথেই বাধা পড়ে গেল। সকালে ব্রেকফাস্ট সেরেই বৃষ্টিকে নিয়ে বেরিয়ে পড়ে রুদ্র। বৃষ্টিকে তার হোস্টেলে পৌঁছে দিয়ে তাকে বিদায় জানিয়ে গাড়ি ঘোড়ায় থানার উদ্দেশ্যে। প্রতিমধ্যে মুঠোফোন বেজে ওঠায় গাড়ি থামিয়ে কলটা রিসিভ করতেই বিপরীত পাশ থেকে কনস্টেবল আব্দুল কণ্ঠ কানে আসে তার। কিন্তু কনস্টেবল আব্দুলের কাছে যা শুনে তা শোনার জন্য রুদ্র মোটেও প্রস্তুত ছিল না। সে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেয়। যত দ্রুত সম্ভব তাকে থানাতে পৌঁছাতে হবে। একমাত্র সেখানে সব প্রশ্নের জবাব, যার উত্তরের খোঁজ করে যাচ্ছে রুদ্র। তুমি? প্রচণ্ড রকমের বিস্ময় নিয়ে প্রশ্নটা ঠিক তার বিপরীতে দাঁড়ানো রুক্ষ বেশা মেয়েটির দিকে ছুড়ে দিল রুদ্র। তাই এমন বিস্ময় দেখে মিলান হাসলো ধারা। তারা দুজনে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে। তখন রুদ্রকে ফোন করে কনস্টেবল আব্দুল এটাই জানিয়েছিল যে ভিকটিম আরমান আহমেদের স্ত্রী নাকি থানায় এসে বসে আছেন, আর উনি নাকি কিছু বলতে চান ওনার স্বামীর খুনের ব্যাপারে। এ কথা শুনেই রুদ্র দ্রুত ছুটে এসেছে থানায়। আসল অপরাধীকে খুঁজে বের করার তাড়নায় তাকে টেনে নিয়ে এসেছে। কিন্তু এখানে এসে যে সে এত বড় একটা চমক পাবে তার রুদ্রর ভাবনা অতীত ছিল। ধার যে মরহুম আরমান আহমেদের স্ত্রী তা জেনে রুদ্র প্রচণ্ড রকম অবাক, সাথে বুকের মধ্যে হচ্ছে কিছুটা তোলপাড়। যে মেয়েটাকে একটা সময় সে পাগলের মতো ভালোবেসেছিল, হয়তো আজও পাশে সে মেয়েটাই কিনা আজ মলিন বেশে বৈধব্যের বোঝা মাথায় নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। রুদ্রর বুকের ভেতর একটা ক্ষীণ চিনচিনে ব্যথা অনুভব করলো। তার খুব খারাপ লাগছে যে মেয়েটার আজীবনের সুখী, সবসময় আনন্দ তার সদা কামও ছিল। তার এমন হৃদয় বিদারক পরিণতি মানতে রুদ্র বুকে টালমাটাল কষ্টেরা উতলে উঠছে। পরমধ্যে সে ভাবল, এই জগতের নিয়মগুলো বড়ই বিচিত্র। কারোর কারণে কারোর চোখের জল ঝরলে অপরদিকে মানুষটাও কাঁদতে হবেই। চোখের জলের বোঝা যে বড্ড ভারী, কেউই এ ভার থেকে মুক্ত হতে পারে না। রুদ্রকেও ধারার জন্য চোখের জল ফেলতে হয়েছে, কাঁদতে হয়েছে, না পার কষ্টে বাঁচতে হয়েছে। সেসব কষ্টের তীব্র দীর্ঘশ্বাসই হয়তো বয়ে নিয়ে এসেছে ধারার জীবনে এই কঠিন পরিণতি। রুদ্র একটা দীর্ঘশ্বাস পেল। ধারকে তার টেবিলের লাগোয়া চেয়ারটাতে বসতে দিয়ে নিজেও তার মুখোমুখি বসলো। তারপর নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, তো মিসেস ধারা আহমেদ, আপনার স্বামী খুন হয়েছে আজ 2 দিন হলো। এই 2 দিনে আপনি কোথায় ছিলেন? আপনার স্বামী মরে গেল আর আপনি কিনা উধাও। স্ট্রেঞ্জ। এনিওয়ে, আজ হঠাৎ কি মনে করে প্রকাশ্যে এলেন মিসেস আহমেদ? কিছু কি বলতে চান? ধারা চোখ তুলে রুদ্রর দিকে তাকালো। জিভ দিয়ে শুষ্ক ঠোঁটটা ভিজিয়ে নিয়ে বলল, আমি জানি আমার স্বামীর খুনটা কে করেছে। অফিসার, আমি সবটা আপনাদের জানাতে এসেছি। আমি চাই যে আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী তার শাস্তি হোক। রুদ্র অবাক চোখে তাকালো। দুহাত টেবিলের উপর রেখে মাথাটাকে ধারার কিছুটা সামনে ঝুঁকিয়ে এনে বলে উঠল, আপনি জানেন আপনার স্বামীর হত্যাকারীকে? যদি জানেন তো এই 2 দিন গায়েব ছিলেন কেন? যে রাতে উনি খুন হন সেদিন কোথায় ছিলেন আপনি? আপনার নিজের হাজবেন্ডের বাড়িতে আপনার কোনো চিহ্ন পাওয়া গেল না। আপনি নামক কোনো মানুষের অস্তিত্ব যে ওই বাড়িতে ছিল তা বোঝাই গেল না।
বিষয়টা একটু বেশি অদ্ভুত না মিসেস আহমেদ? দাঁড় এবারে অবাক হলো। তার মাথায় এলো না রুদ্র কি বলছে। এ বাড়িতে তার কোনো চিহ্ন নেই মানে কি? তাদের ড্রয়িং রুমের সামনে এই দোতলাটাই না ধারা আর আরমানের বিয়ের একটা ছবি বাঁধিয়ে রাখা ছিল। আরমান অনেক শখ করে টানিয়েছিল ছবিটা, সেটা কি রুদ্ররাজ দেখেনি? তাছাড়া ধারার সব কাপড় চোপড় তো সে বাড়িতেই ছিল, সেসবও কেউ দেখেনি। ধারা কিছুই বুঝলো না, তার সব জট পাকিয়ে যাচ্ছে। কি সাংঘাতিক অবস্থা। ধারার মৌনতা দেখে রুদ্র আবার বলল, কি হলো, চুপ কেন? কথা বলুন। আচ্ছা আগে বলুন কে করেছে আরমান সাহেবের খুন? সবটা পরিষ্কার করে বলুন। ধারার চিন্তার সুতো কেটে গেল। সে কয়েকবার চোখের পলক ফেলে অত্যন্ত সাবলীলভাবে বলে উঠল, আমার স্বামীর হত্যাকারী আমার মামা মিস্টার রুহুল আমিন অফিসার। উনি করেছেন আরমানের হত্যা। ধারার কথায় রুদ্র চমকালো। কথা বলার ভাষাটাও হারিয়ে ফেলল যেন। কেবল ধারার বলা কথাটাই মাথার সবটা জুড়ে ভন ভন করে গেল। ধারার নিজের মামা তার স্বামীর খুনি। চোখে মুখে ঢেউ খেলানো আশ্চর্য ভাব নেই। সে ধারার দিকে চেয়ে রইল নিনিমেষ, আর নিজেই নিজেকে জিজ্ঞেস করলো, এও কি সম্ভব? আজ বৃষ্টির ডিউটি অফ। সকালে রুদ্র হোস্টেলে পৌঁছে দিয়ে যাবার পরপরই হসপিটালে ফোন করে নিজের ডিউটি ক্যান্সেল করিয়েছে সে। 2 দিন কম তো গেল না তার উপর দিয়ে। আজ একটু রেস্ট করার জন্য এই ছুটি। ওয়াশরুম থেকে একটা লম্বা শাও নিয়ে তোয়ালে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সে। পনে একটা হাঁটু অব্দি লম্বা খয়েরি কুর্তি আর সাদা প্লাজো। সদ্য স্নান করায় তার রূপ যেন বেড়ে গেছে বহুগুণে। একদম প্রথম শ্রাবণের ঝুম বৃষ্টির মতোই স্নিগ্ধ সজীব দেখাচ্ছে তাকে। সাথে মুখে বিদ্যমান টোল পড়া হাসিটা যেন কারোর বেশি নজর কাটছে। বিছানায় শুয়ে শুয়ে প্যাথোলজিও নিয়ে একটা গুরুত্বপূর্ণ ম্যাগাজিন পড়ছিল টুম্পা, বৃষ্টির রুমমেট। এবারে মেডিকেল দ্বিতীয় বর্ষের ছাত্রী। আচমকা ম্যাগাজিনের পৃষ্ঠা থেকে মুখ তুলে বৃষ্টির দিকে চোখ পড়তে তার চোখ বৃষ্টিতে আটকে গেল। টুম্পার ভীষণভাবে মনে হতে লাগলো তার সামনে আস্ত একটা পরী দাঁড়িয়ে আছে, বৃষ্টির মতোই স্নিগ্ধ স্বচ্ছ সজীব পরী, যার স্নিগ্ধ মুখশ্রীর দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়, বুকে খেলে যায় প্রশান্তির বাতাবরণ। তোয়ালেটা বেলকুনিতে মেলে দিয়ে এসে টুম্পাকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বৃষ্টি ভোর কুচকে তাকায়। ডান ভোরটা একটু উঁচিয়ে দাঁতে নিচের ঠোঁটটা কামড়ে ধরতেই গালে ভাসে একটা নিখুঁত ছোট্ট গর্ত। টুম্পার আরও ঘোর লাগে। সে ভেবে পায় না একটা মেয়ে এত সুন্দর কি করে হয়। টুম্পার ভাবনার মাঝে বৃষ্টি তার দিকে কয়েক পা অগ্রসর হয়। আগের মতোই দাঁতে ঠোঁট চেপে ধরে টুম্পার সামনে তুড়ি বাজাতে ঘর থেকে বেরোয় টুম্পা। তারপর ঘন ঘন কটা পলক ঝাপটে হাতে থাকা ম্যাগাজিনটা একপাশে বন্ধ করে রেখে প্রায় লাফিয়ে উঠে বসে বিছানার উপর। বৃষ্টি হকচকিয়ে পিছিয়ে যায় দুপা। টুম্পা বিগলিত কণ্ঠে বলে ওঠে, আপু তুমি এত কিউট কেন? হোয়াই এত সুন্দর কেন হলে তুমি বলো? আমি তো তোমাকে বিয়ে টিয়ে করে ফেলতে পারবো। হ্যাঁ কষ্ট, চোখের সামনে এত মিষ্টি একটা মেয়ে ঘুরঘুর করবে, অথচ আমার তার সাথে চেয়েও প্রেম করা হবে না, কারণ আমরা স্বজাতি। এটা কোনো কথা? আজ মনে হচ্ছে আমার ভাইটা যদি বড় হতো, আহা একদম ভাবি বানিয়ে তুলে নিয়ে যেতাম তোমাকে, তারপর সারা জীবন আমার সাথে সাথেই থাকতে। কি মজা হতো। সে ভাইটা তো সবে ক্লাস 10। আপু এভাবে ছ্যাঁকা খেলাম, জীবনে কোনো ছেলেকে দেখে ক্রাশ না খাওয়া আমি তোমাকে দেখে উঠতে বসতে ক্রাশের উপর ক্রাশ খেয়ে যাচ্ছি। এটা কোনো কথা বলো তো? টুম্পার কথা বলার ভঙ্গি আর কথা শুনে বৃষ্টি হাসতে হাসতে খাটে লুটিয়ে পড়ল। পেটে হাত চেপে পুরো বিছানা গড়গড়ি দিল হাসির তোড়ে। তারপর নিজের হাসিটা বহু কষ্টে সামলে টুম্পার উদ্দেশ্যে বলে উঠল, আহারে সত্যি বেচারার বড্ড কষ্ট। তোমার কষ্টে আমিও কষ্টিত টুম্পা, মারাত্মক কষ্টিত। তারপরে আবার হাসতে লাগলো বৃষ্টি। টুম্পা গাল ফুলিয়ে বলে উঠল, हमारा दुख तुम क्या समझोगी बरसात आपू, क्रश तो हम खाइए। বৃষ্টি এবার দম ফাটা হাসিতে মাতল। এবারে তার সাথে হেসে উঠল টুম্পাও। হাসি থামিয়ে টুম্পাই আবার কথা শুরু করলো। কপালে সরু চিন্তার ভাঁজ ফেলে গম্ভীর স্বরে বলে উঠল, কি ব্যাপার বলো তো আপু, 2 বছর থেকে দেখছি তোমাকে, তবে মনে হচ্ছে আজ বেশি সুন্দর হয়ে গেছো। কাহিনী কি? কি চলে? আমি তো শুনেছি মানুষ প্রেমে পড়লে বেশি সুন্দর হয়ে যায়, তোমার ক্ষেত্রেও কি তাই নাকি আপু? ও আল্লাহ, এমনটা বইলো না, আমি ছ্যাঁকা প্রাপ্ত মাইয়াটা আবার ছ্যাঁকা খাবো।
টুম্পার কথাই বৃষ্টির লাজুক হাসলো। ডান হাতের উল্টো পিঠে টুম্পার বাম বাহুতে আলতো আঘাত করে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, যাও, তুমিও না, কি যে বলো, তেমন কিচ্ছু না। টুম্পা বৃষ্টির লাজরঙ্গা মুখখানি দেখে আরো উৎসাহ পেল। তাই বৃষ্টি থামতে বলেও সে থামলো না, বরং আরো বেশি উৎফুল্ল হয়ে বলে উঠল, আচ্ছা, ব্লাশিং, বুঝেছি বুঝেছি। বৃষ্টিতে শ্রাবণের দেখা পেয়েছি, বৃষ্টি আপু প্রেমে পড়েছে। বৃষ্টি টুম্পার দিকে তাকিয়ে মুখ ফসকে বলে ফেল, শ্রাবণ না, বৃষ্টি সূর্যের প্রেমে পড়েছে। সেই সূর্য যার উপস্থিতি বৃষ্টিকে ম্লান করে দেয়, তেমনি সেও আমার মনের সব বাধা, সব নিষেধকে ম্লান করে দিয়েছে নিজের অনন্য ব্যক্তিত্ব আর স্বভাবের প্রখরতা দিয়ে। বাধ্য করেছে সব ভুলে ভালোবাসতে, তার প্রেমে পড়তে। টুম্পা এবার চেঁচিয়ে বলে উঠল, ও হো হো, আহা কি প্রেম! তারপর মজার ছলে গেয়ে ওঠে, এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথাও পাবো না। তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য কিবা তোমারে, দয়া না করিলে কে পারে। টুম্পার কথা আর কানের তালে বৃষ্টি নিজের লাজে রক্তিম মুখখানি নত করে বসে রয়, আর তার ঠোঁটের কোণে প্রশান্তির হাসি আর চোখে ভাসমান আনন্দই জানান দেয় সে প্রেমে পড়েছে। রুদ্র নামক অদ্ভুত ব্যক্তিটির প্রেমে আচ্ছন্ন হয়েছে। অতঃপর পুনরায় লজ্জে রক্তিম আভাই সে চায় বৃষ্টির কপালোদয়, আর প্রথম প্রেমের প্রথম অনুভূতিতে শিহরিত হয় মন। আপনার মামা কেন আপনার স্বামীকে খুন করতে যাবে মিসেস আহমেদ? ঠিক বুঝতে পারছি না। ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন? রুদ্র বিচলিত কণ্ঠে ধারার দিকে প্রশ্নটা ছুড়ে দিতেই ধারা চোখ বুজে নিল। লম্বা একটা শ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, আমার স্বামীর হত্যাকারী আমার মামা, আমার আম্মুর নিজের ভাই, আমার স্বামীর হত্যাকারী অফিসার। আর ওনার এই সহিংস মনোভাবের কারণটা আজকের নয়, বহু পুরনো। তখন আমার বয়স এই বছরাতেক হবে। আমার মামাতো ভাই রিসাত আমিন, সে তখন 15 বছরের কিশোর। অতটুকু বয়স থেকেই নাকি ভাইয়া আমাকে পছন্দ করতেন। কোনো বিশেষ কারণে ভাইয়াকে সাপোর্ট করত মামাও। নিজের স্বার্থে অতটুকু ছেলের মনটা ধীরে ধীরে বিষিয়ে দেন তিনি। রিসাত ভাইয়ার মনে এটা ঢুকিয়ে দেন যে আমাকে ভাইয়ার হতেই হবে, আমার ওপর কেবল ভাইয়ারই অধিকার। ব্যাস, রিসাত ভাইয়াও আমার উপরে অধিকার খাটাতে আরম্ভ করে। কোনো ছেলের সাথে কথা বলতে দিত না, কাউকে আমার আশেপাশে ঘেঁষতেই দিত না, আমাকে বাইরে সবার সাথে খেলতে দিত না। ওর যুক্তি ছিল, আমি যখন ওর, তখন শুধু ওই আমার সাথে খেলবে, কথা বলবে, আমার জগৎটা ওর মাঝেই সীমাবদ্ধ থাকবে। আমার এমনটা ভালো লাগতো না, কিন্তু ভাইয়ার কথা না শুনলে কেমন যেন পাগলের মতো আচরণ করত, চিৎকার করত, কাঁদতো। এসব দেখে আব্বু আম্মুও বলল ভাইয়া যা চাইছে তেমন ভাবেই চলতে। ছোট মানুষ, তাই হয়তো খেলার সাথীকে আর কারোর সাথে দেখতে পারে না। মেনে নিলাম। রিসাত ভাইয়ার শাসন, বারণ, অযথা অধিকার বোধ কেটে গেল আরও কয়টা দিন। তারপর একদিন আমি স্কুলে যাওয়ার পর নতুন একটা ছেলে পরিচিত হতে এলো আমার সাথে। আমিও পরিচিত হলাম। মিনিট 3 মতোই হয়তো ছেলেটার সাথে কথা বললাম হেসে হেসে। সেটাই হলো কাল। রিসাত ভাইয়া দূর থেকে সেটা লক্ষ্য করলো নিপুণভাবে। আর বিষয়টা যে সে ভালোভাবে নেয়নি তা বলা বাহুল্য। স্কুলে কিছুই বললেন না। বাড়ি ফেরার পরই আমাকে এক প্রকার টেনে নিয়ে গেলেন ছাদের কোণের চিলেকোঠা ঘরটাতে। ছুঁড়ে ফেললো পুরনো আসবাবপত্রে ভর্তি ঘরটার মেঝেতে, দরজা আটকে তারপর আমার দিকে ফিরল। আমি আঁতকে উঠলাম। ধীর পায়ে আমার দিকে এগোতেই একটা দৃঢ় থাপ্পড় এসে পড়ল আমার গালে। ফুপিয়ে উঠলাম। অনেক অনুরোধ করলাম আমাকে না মারার, কিন্তু শুনলই না। সজোরে একটার পর একটা আঘাত করে গেল অনবরত। এরপরে যখন আমার কান্নার বাঁধন ছাড়া হলো, তখন হাঁটু মুড়ে বসে পড়ল আমার সামনে। দুহাতে চোখের জল মুছে দিয়ে নরম কণ্ঠে বলে উঠল, তুই জানিস না আমি তোর পাশে কাউকে সহ্য করতে পারি না? বল, তাও কেন অন্য ছেলের সাথে কথা বলিস তুই, তাও হেসে? আমার কষ্ট হয় বুঝিস না? শুনে রাখ ধারা, তুই আমার, আমি ছাড়া আর কেউ থাকবে না তোর জীবনে, তোর আশেপাশেও না। বাবা বলেছে তুই শুধু আমার। খুব শখ না তোর অন্য ছেলের সাথে কথা বলার?
আজকের পর থেকে আর কখনো সে সাহস দেখাবে না। আজকেই তোকে একদম আমার করে নেব। আমি ভাইয়ার কথার কিছু না বুঝলেও আঁতকে উঠলাম। বুকের ভেতরটা ধক করে উঠল। বুঝতে পারছিলাম কিছু একটা তো খারাপ হবে, কিন্তু তাই বলে সেটা যে এতটা খারাপ কিছু তা ভাবিনি। অতটুকু বয়সে আমার ছোট্ট মনটাতে একটা বীভৎস দাগ কেটে দিল রিশাদ ভাই। নিজের অধিকার বোধ প্রকাশ করতে, প্রমাণ করতে ঝাঁপিয়ে পড়ল আমার ওপরে। বিশ্বাস করুন, আজও ওর ঠোঁটের প্রতিটা জঘন্য স্পর্শের কথা মনে পড়লে ঘৃণায় শরীরের সব রোম দাঁড়িয়ে যায়। দীর্ঘ আধ ঘন্টা বন্ধ করে পশুর মতো অত্যাচার করার পর যখন আমাকে ছেড়ে দিল, তখনও বুঝিনি আমি যে আমার সাথে ঠিক কি করেছিল সে। শুধু তীব্র যন্ত্রণার কিছু অনুভূতির সাক্ষী হয়েছিলাম। বুঝিনি 8 বছর বয়সে নিজের গায়ে ধর্ষিতার ট্যাগ লাগিয়ে ফিরছি আমি, তাও নিজের মামাতো ভাইয়ের হাতে। দরজা খুলে যখন বাইরে বেরোলো, তখন বাইরে ঠাঠা রোদ। ভর দুপুরে ছাদে এমনিতেও কেউ নেই। আমাকে হাত ধরে চিলেকোঠার থেকে বের করে বাইরে নিয়ে এলো। আমার পোশাক তখন এলোমেলো, স্কুল ড্রেসের প্রতিটা ভাঁজ নষ্ট, বিনুনি করা চুলের অনেকখানি বেরিয়ে এসেছে বাঁধন ছিঁড়ে। রিশাদ ভাইয়া বলল, যা হয়েছে তা ভুলেও কাউকে না জানাতে। আমি ওরই স্ত্রী হব। আমার উপর এই অধিকার তাই ও প্রয়োগ করতেই পারে। বরং কেউ যদি জানে তো আমারই বদনাম হবে। আমার ছোট্ট মাথা এত কিছু বুঝতে পারল না। সে শুধু এটাই বুঝেছিল যে আমার সাথে খারাপ কিছু হয়ে গেছে, খুব খারাপ। তাই রিশাদ ভাইয়ের কথা মতো চুপ করে থাকতে পারিনি আমি। ছুটে আম্মুর কাছে গিয়ে সবটা বলে দেই ওনাকে। সবটা শুনে আম্মু থমকে যায়, ভাষাহারা হয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয় বেশ কিছুক্ষণ। তারপর আব্বু আর মামাকে ফোন করে ডাকে। ওনারা আসার পর আম্মু যখন সবটা খুলে বলে, তখন আব্বু বিস্ময় আর রাগে আঘাত করে রিশাদ ভাইয়াকে। মামাও অনেক শাসন করেন ভাইয়াকে। আব্বু আর মামা বিজনেস পার্টনার হওয়াতে মামা আর আমরা একই ফ্ল্যাটে থাকতাম। কিন্তু সেদিনের ঘটনার পরে বড়রা ঠিক করলো মামারা অন্যত্রে শিফট করবেন। সে মতে ব্যবস্থাও হলো। ওইদিকে আমি এত ভয় পেয়েছিলাম যে নিজেকে ঘরবন্দি করে নিলাম। বাইরে বেরোতাম না, কারোর সাথে কথাও বলতাম না, একদম নিষ্প্রাণ হয়ে বসে থাকতাম। রিশাদ ভাইয়া বহুবার আমার সাথে কথা বলতে চেয়েছেন, তবে আমি বলিনি, বলতেই পারিনি। 2 দিন পর মামারা যখন চলে যাবেন, তখনই রিশাদ ভাইয়া বায়না করলো সে আমাকে ছেড়ে কোথাও যাবে না, কিছুতেই না। মামা বোঝালো, ধমকালো, তবুও সে তার জেদের কাছে অনড়। এত জেদ করে যখন কোনো লাভ হলো না, তখন রিশাদ ভাই ছুটে চলে গেল ছাদে। আমার থেকে দূরে যাবে না করে একদম ছাদের কিনারা ঘেঁষে দাঁড়ালো। রেলিংয়ের ওপর উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, আমি ধারাকে ছাড়া কোথাও যাব না। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না।